ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে WBSSC গ্রুপ সিডির যে রেজাল্ট আপডেট, সেই রেজাল্ট আপডেট নিয়ে কিন্তু আজকে আলোচনা করব এবং ওবিসি প্রার্থীরা বাদ যেতে চলেছেন কি বাদ যেতে চলেছেন সম্পূর্ণ সে বিষয়ে আলোচনা করব। ওবিসি 17% না 7% হবে সেটা প্রমাণসহ দেখাবো। এছাড়া ইন্টারভিউ প্রস্তুতি কিভাবে নেবেন এবং এই যে WBSSC গ্রুপ সিডির যে রেজাল্ট, সেই রেজাল্ট আপডেট কবে আসবে সে সম্পর্কে জানাচ্ছি। রেজাল্ট আপডেট কিন্তু আপনাদের আসতে চলেছে এই জুলাই মাসের 3rd এবং 4th উইকের মধ্যে। জুলাই মাসের 3rd এবং 4th উইকের মধ্যে রেজাল্ট আসবে। ইন্টারভিউ প্রিপারেশান কিভাবে নেবেন, দেখুন ইন্টারভিউ প্রিপারেশান নিতে হলে আপনার যে নাম্বারগুলো আমরা বলেছি অর্থাৎ কাট অফ এই ভিডিও লাস্টে আপনারা পাবেন এবং এর আগেও ভিডিওর যে কাট অফগুলো বলেছি সেই কাট অফের মধ্যে যদি আপনি থেকে থাকেন অবশ্যই কিন্তু টাইপিং এবং আপনার যে ইন্টারভিউ সেই ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। 2 and 2nd এবং 3rd বা 4th উইকের মধ্যে কিন্তু এই রেজাল্ট আপডেট আসার বড় সম্ভাবনা রয়েছে। ইন্টারভিউ প্রিপারেশান আপনারা বললাম যে ইন্টারভিউ প্রিপারেশান কীভাবে নেবেন। ইন্টারভিউ প্রিপারেশান নিতে হলে কিন্তু আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বার অনুযায়ী কিন্তু আপনি ইন্টারভিউ প্রিপারেশানটা নেবেন। এরপরে 3 নম্বর যে পয়েন্টটা দেখতে পাচ্ছি কাট অফ কত যাবে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে। দেখুন কাট অফ কত যাবে সেটা কিন্তু এই ভিডিওর শেষে আমি বলবো। এবং 4 নম্বর পয়েন্টটা ওবিসি 17% হবে না 7% হবে, এই ওবিসি প্রার্থীদের 17% না 7% হবে এটা কিন্তু প্রমাণসহ আজকের নোটিশ আকারে দেখাবো যে তখনকার সময় যে নোটিশ দিয়েছিল সেই নোটিশে কি বলা হয়েছিল এবং নোটিশ অনুযায়ী কত পার্সেন্ট নিয়োগ হতে পারে, কলকাতা ডিভিশন বেঞ্চ কী দিয়েছিল এবং সুপ্রিম কোর্টের আন্ডারে কি কি হয়েছিল, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওর মধ্যে থাকছে। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল কমিশনের তরফ থেকে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছিল, যে নোটিশটা ক্যাটাগরি ডিটেলস অনুযায়ী ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস, অর্থাৎ 24/6/2025 কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছিল। এটা ক্যাটাগরি ডিটেলস, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাসের একটা কেস ছিল। এই কেস অনুযায়ী কিন্তু আমরা যে ফাইনাল পয়েন্টটা দেখবো, অ্যানি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগাল প্রসিডিং অ্যান্ড নো রাইট will acquire in favor of my any applicant who may have already applied with certain category details। অর্থাৎ এখানে কিন্তু সেই ক্যাটাগরি ডিটেলস অনুযায়ী কিন্তু লিগাল প্রসিডিং অর্থাৎ সম্পূর্ণ সব কিছু কিন্তু যে ক্যাটাগরি অনুযায়ী হয়েছিল সেই ক্যাটাগরি কিন্তু ভবিষ্যতে নাও থাকতে পারে, সেটার জন্য কিন্তু লিগাল প্রসিডিংস অর্থাৎ এই যে আইনত যে ব্যবস্থা বা আইনের যে ব্যবস্থা সেই আইন থেকে বলবে যে এই ক্যাটাগরিগুলি ভবিষ্যতে থাকবে কি না। অর্থাৎ অনেকেই জানেন যে এখানে কিন্তু এই নোটিশটা বার হয়েছিল, অর্থাৎ এই নোটিশে বলা হয়েছিল যে অল ক্যাটাগরি অর্থাৎ যে ক্যাটাগরিগুলো আজকের পরীক্ষা দিচ্ছে সেই ক্যাটাগরিগুলো ভবিষ্যতে নাও থাকতে পারে, সেটা পুরোপুরি নির্ভর করবে লিগাল প্রসিডিং অর্থাৎ কোর্টের উপরে, অর্থাৎ সুপ্রিম কোর্ট সেই কোর্টের উপরে কিন্তু সম্পূর্ণ বিষয়টা নির্ভর করবে। এবং এই সুপ্রিম কোর্ট অনুযায়ী কিন্তু আপনাদের নিয়োগটা হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন। এখানে কিন্তু অলরেডি কিন্তু এখানে প্রত্যেকটা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিন্তু এখানে পরীক্ষা দিয়েছেন এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু একটা ভেরিয়েন্ট একটা বলতে পারেন যে সব কিছু কিন্তু নির্ভর করছে লিগাল প্রসিডিংয়ের উপরে অর্থাৎ সুপ্রিম কোর্টের আন্ডারে। তো এর পরবর্তীতে আমরা দেখে নেবো আর একটা নোটিশ, যে নোটিশটা কিন্তু 4/7/2025 কিন্তু বলেছিল, তার মেমো নাম্বার দেওয়া। এখানে কিন্তু দেখুন 24/6/25 রিগার্ডিং এর আগের নোটিশের পরিপ্রেক্ষিতে কিন্তু এই নোটিশটা আমরা মেন পয়েন্টটা দেখে নেব। দেখুন এখানে 3 নম্বর যে পয়েন্টটা দেখি, ইন রিটার্ন অফ দ্য আর্লিয়ার নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস it is reiterated that any final decision of any applicant will be subject to further order which may be passed by the Honorable Supreme Court in all pending SLP including those SLP number 2 above and subject to outcome of the other pending legal proceedings। অর্থাৎ এর আগের নোটিশের অনুযায়ী কিন্তু বলা হয়েছে যে অল ক্যাটাগরি ডিটেলস অর্থাৎ এই অল ক্যাটাগরি কিন্তু নির্ভর করছে পুরো সাবজেক্ট টু আউটকাম, অর্থাৎ এখানে কিন্তু পুরো সুপ্রিম কোর্টের উপরে। এখানে দেখুন সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের SLP 2 যে সুপ্রিম কোর্টের যে কেসগুলো রয়েছে সেগুলোও কিন্তু নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপরে। কিন্তু যখন আপনাদের সামনে একটা বলে দিই, যখন এই SLSTর নোটিফিকেশান বার হয়েছিল তখন কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অর্থাৎ ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু এটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। এই যে ওবিসিদের 77 কাস্ট কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। সেই ক্যান্সেলেশনের জন্য কিন্তু আজকের কিন্তু তখন কিন্তু এই নোটিফিকেশান বার হয়নি SLST, তখন কোনো অনগোয়িং প্রসেস ছিল না। সেহেতু কিন্তু এই যে রাজ্য সরকার 77 যে সাবকাস্ট সেই সাবকাস্ট কিন্তু বাতিল হতে চলেছে এবং
সেটা কিন্তু উইথড্র করে নিতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে নেওয়ার পরে, এবং সব কিছু কিন্তু নির্ভর করছে যে সুপ্রিম কোর্টের উপরে, অর্থাৎ কোনো কোর্টের উপরে। সুপ্রিম কোর্ট এখানে যা বলবে বা এখানে ডিভিশন বেঞ্চের যে অর্ডার ছিল সেই অর্ডার কিন্তু রাজ্য সরকার মানতে বাধ্য হচ্ছে। অর্থাৎ রাজ্য সরকার চাইছে না যে এই নোটিফিকেশান বা এই এসএলএসটির উপরে কোনো রকমভাবে প্রভাব পড়ুক। এই এসএলএসটি মানেই হচ্ছে এর মধ্যেই কিন্তু গ্রুপ সিডি ইনক্লুডেড। তো গ্রুপ সিডির ক্ষেত্রেও কিন্তু সেম এই প্রসেসে কিন্তু যে 7% অর্থাৎ 2010-এর আগে কিন্তু বৈধতা পাবে। অর্থাৎ এখানে কিন্তু 70% কোনোভাবেই নিয়োগ হতে চলছে না। এখানে কিন্তু 7%-এ কিন্তু বা 2010-এর আগে যে ওবিসি প্রার্থীরা আছেন সেই 2010-এর আগে ওবিসি প্রার্থীদের কিন্তু এখানে কিন্তু মান্যতা দেবে। তো এখানে রাজ্য সরকার চাইছে যে কোনো রকমভাবে জটিলতা না সৃষ্টি করে, অর্থাৎ এখানে যে ক্যাটাগরি অর্থাৎ সাবজেক্ট টু আউটকাম, সেখানে সেই সময় কিন্তু কোনো লিগাল ওয়েতে বা কোনো রকম প্রসেসে এই বিষয়টা কিন্তু করা ছিল না। অর্থাৎ এটা কিন্তু কোনো রকম অনগোয়িং প্রসেস ছিল না, সেহেতু তারা কিন্তু এখান থেকে এই ক্যাটাগরিগুলো কিন্তু বাদ দিতে পারে। তো এটা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকার এবং কোর্টের উপর নির্ভর করছে, এবং রাজ্য সরকার এখানে কোনো রকম তারা কিছু করতে চাইছে না, সব রকম কিছু কোর্টের উপর দিতে চাইছে। কোর্ট যেটা বলবে সেটার উপরে কিন্তু তারা নিয়োগটা করবে। তো আশা করি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার বোঝানোর মধ্যে কোনো খামতি হতে পারে, আপনারা কিন্তু এই বিষয়টা নিজেরাও জানতে পারেন এগুলো কিন্তু, এবং আমার বিষয়ের এই বোঝানোর বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়তো নাও হতে পারে। আমি যতটুকু বুঝেছি ততটুকু আপনাদেরকে বোঝালাম। তো এই বিষয়টা নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করে। তো এর পরবর্তীতে আমরা যে আপডেটের দিকে নজর রাখবো সেটা হচ্ছে এসএসসি গ্রুপ সিটির কাট অফ। সেই কাট অফের মধ্যে আপনারা কত নাম্বার পেলে আপনারা কিন্তু এই টাইপিং টেস্ট এবং যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ দিতে পারবেন সেটা সম্পর্কে একবার দেখে নেব। তবে প্রত্যেককে বলবো ওবিসি কিন্তু শুধু ওবিসি নিয়োগ হতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডব্লিউবি এসএসসি গ্রুপ সির এক্সপেক্টেড কাট অফ, এটা কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফ। এরপরে আমি গ্রুপ ডিতে যাব। গ্রুপ সির ক্ষেত্রে যারা ইউআর প্রার্থী আছেন তারা 53+ যদি পেয়ে থাকেন, এবং ওবিসি প্রার্থী দেখুন ওবিসি এবি আর থাকছে না, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 52+, এসসির ক্ষেত্রে 50+, এসটির ক্ষেত্রে 48+, পিএইচের ক্ষেত্রে 45+, ইডব্লিউএসের ক্ষেত্রে 45+। এর আন্ডারে যদি আপনি হয়ে থাকেন গ্রুপ সি প্রার্থীর ক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফ কিন্তু এটা হতে চলেছে। এর মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই টাইপিং টেস্ট এবং আপনার ইন্টারভিউ কিন্তু প্র্যাকটিস করুন। টাইপিং টেস্টটা ভালো করে আপনারা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করুন। এর পরবর্তীতে আমরা দেখব গ্রুপ ডি এক্সপেক্টেড কাট অফ। ডব্লিউবি এসএসসি গ্রুপ ডির এক্সপেক্টেড কাট অফের মধ্যে ইউআর প্রার্থীরা 37+, অল জোনের ক্ষেত্রে বলছি, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 36+, এসসি প্রার্থীদের ক্ষেত্রে 33+, এসটি প্রার্থীদের ক্ষেত্রে 32+, এছাড়া পিএইচের ক্ষেত্রে 30+, ইডব্লিউএসের ক্ষেত্রে 32+। যদি এর মধ্যে হয়ে থাকেন, যদি এই নাম্বারগুলো পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকে ইন্টারভিউ জন্য পড়াশুনো শুরু করে দিন, কেন অলরেডি কিন্তু হাতে টাইম নেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।